নিজের ব্যক্তিত্বকে ধরে রাখবেন যেভাবে, এমন কিছু বিষয় এগুলি আপনি মানলে আপনি নিজের ব্যক্তিত্বকে ধরে রাখতে পারবেন। আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। সবথেকে প্রথম যে কথাটি আসে সেটি হলো কম শুনুন, কম বলুন, বেশি করে শুনুন। এই ধরনের মানুষ দেখবেন পৃথিবীতে সবথেকে কম যে মানুষগুলো শুনতে পছন্দ করে, বলতে কম পছন্দ করে। আমি কথাটা কি বলতে চাইলাম অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা সকল সময় নিজেকে প্রকাশ করতে পছন্দ করি, বলতে পছন্দ করি, নিজের মতামতকে প্রকাশ করতে বেশি ভালোবাসি। কিন্তু কেউ কিছু বলছে, আমরা সেই কথাটা শুনতে পছন্দ করি না, সেই কথার মাঝেই কথা দিয়ে বসি। একটা মানুষ যখন আমাকে কোনো কথা বলছে, তাহলে সেই মানুষটা কোনো কিছু ভেবে আমাকে কথাটা বলছে, বা কোনো একটা মানুষ কষ্টে আছে, তার কষ্টের কিছু কথা আমাকে শোনাচ্ছে। তার সেই কথাগুলি না শুনেই আমি যখন জবাব দেব, তখন তার কাছে আমি ছোট হয়ে যাব। সে কোনো দিন আমাকে আর কথা বলবে না এরকম, সে কোনো দিন আমার সঙ্গে আর এইরকম কথা শেয়ার করবে না। আর তার মনে আমার ক্ষেত্রে মানে আমাকে নিয়ে একটা ঠুনকো মত তৈরি হবে। সে আমাকে সূক্ষ্ম মানুষ ভাবতে শুরু করবে। এটা সবার ক্ষেত্রেই। তাই আমরা যতটা পরিমাণ বলবো তার থেকে অনেক বেশি শুনবো। যারা ভালো শ্রোতা তারা দেখবেন এই পৃথিবীতে সফল, তারা ভালো ভালো জায়গায় পৌঁছেছে। সৃষ্টিকর্তা আমাদের দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। তার মানেই আমরা যতটা বলবো তার ডবল শুনবো, দ্বিগুণ শুনতে হবে। তাহলেই প্রকৃত ব্যক্তিত্ব সম্পূর্ণ একটা মানুষ হতে পারবে। 2 নম্বরে যে বিষয়টা আসে সেটা হলো কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না। আপনি যখন মিথ্যা বলবেন না, তখন মানুষের আপনার প্রতি একটা ধারণা তৈরি হবে। আপনি যেই কথাটা বলবেন সেই কথাটাই মানুষ গ্রহণ করবে। তাহলে মানুষকে আর আপনাকে একটা কথা বারবার বোঝাতে হবে না। এটা কখন হবে? আপনি যখন এমন একটা বিশ্বাস গড়ে তুলবেন মানুষের মধ্যে যে আপনি মিথ্যা বলেন না, সচরাচর বলেন না, তাহলে কিন্তু মানুষ আপনাকে সহজেই বিশ্বাস করবে, মানুষ আপনাকে দাম দেবে, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, এবং মানুষ আপনার কথাগুলিকে মেনে চলবে। নাম্বার 3, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। সবার প্রথমে কাউকে কথা দিলে আগে ভাবুন যে আপনি যে কথাটি দিচ্ছেন সেই কথাটাই কি আপনি রাখতে পারবেন। কোনো একটা মানুষকে হুট করে কথা বলে দিলেন, তারপর রাখতে পারলেন না। আপনি বলে দেওয়ার পর যতটা সম্মান অর্জন করেছিলেন তার থেকে অনেক বেশি সম্মান কিন্তু আপনার গেল। আপনার প্রতি তার একটা খারাপ মতামত তৈরি হলো। তাই কথা বলার আগে খুব ভাবনা চিন্তা করে বলতে হবে। কারণ কথা দেওয়া হয়ে গেলে সেই কথাটা যদি আমরা না রাখি, তাহলে সেই মানুষটা আর আমাকে দ্বিতীয়বার বিশ্বাস করবে না। নাম্বার 4, ভুল হলে তর্ক না করে সরি বলুন। যদি কোনো জায়গায় ভুল করে ফেলেন, দেখবেন আপনি যত বড় মারাত্মক ভুল করেন না কেন, আপনি যদি তর্ক না করে সেই জায়গায় যদি নিজেকে ছোট করেন, নিজেকে ছোট করে নিজের ভুলটাকে স্বীকার করেন, তাহলে সেই জায়গায় আপনার দাম আগের থেকে অনেক বেড়ে যাবে। এই জিনিসটাই মানুষে করতে পারে না, যেই জিনিসটা আপনি করতে পারছেন। কোনো ভুল করেছেন কোনো জায়গায় কোনো বিষয়েই, সঙ্গে সঙ্গে নিজের ভুলটা স্বীকার করে নিন যে হ্যাঁ আমি এটা ভুল করেছি, এর জন্য আমি দুঃখিত, এবং দ্বিতীয়বার সেই ভুলটা আর করবেন না। নাম্বার 5, অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না। আমরা বলি যে সকল সময় মুখে একটু হাসি রাখা ভালো, কিন্তু দেখবেন কিছু কিছু মানুষ অনবরত সবসময় হেসেই চলেছে, তাদের আমরা পাগল বলি। আবার যে একদমই হাসাহাসি করে না, গম্ভীর্যভাবে নিজেকে প্রকাশ করে মানুষের মাঝে, এই ধরনের মানুষকেও কিন্তু আমরা পছন্দ করি না। তাহলে আমাদের মুখ সবসময় গম্ভীর্য করে রাখাও যাবে না, আবার যে সবসময় হাসবো, অপ্রয়োজনে হাসবো, এটাও করা যাবে না। তাহলে আমাদের যে হাসিটা, সেই হাসিটার দামও মানুষে দেবে না। নাম্বার 6, ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন।
যারা বেশি কথা বলে তাদেরকে কেউ দাম দেয় না, এটা আমরা সবাই জানি। তাই প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। যখন আপনি প্রয়োজনের অতিরিক্ত প্রত্যেকটা বিষয়ে কথা বলবেন, যারা ঘন কথা বলে এই ধরনের মানুষগুলো কীরকম হয় আগে জানতে হবে। এই ধরনের মানুষগুলো যারা ঘন কথা বলে, কোনো একটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, সেই জায়গায় তারা উপস্থিত থাকলে প্রত্যেকটা বিষয়ে সে মত দেবে, আর প্রত্যেকটা জিনিস সে যে জানে সেইটাই সে প্রকাশ করার চেষ্টা করবে। আপনি তার সামনে যেটাই বলবেন সেটাই সে জানে, আর আপনার কথার মাঝে আপনাকে থামিয়ে দিয়ে সে নিজেই বলতে শুরু করে দেবে। এই ধরনের ঘন কথা বলা মানুষকে দেখবেন বেশিরভাগ মানুষ এড়িয়ে চলে। তারা বুঝতে পারে, তবুও তারা সেই ঘন কথা বলেই যাবে। বুদ্ধিমান মানুষরা কখনো প্রয়োজনের অতিরিক্ত কথা বলে না। আর বুদ্ধিমান মানুষরা এটাও করে যে এই ধরনের ঘন কথা বলা যে মানুষগুলো, তাদের সঙ্গে তর্কও করে না, তাদের পরামর্শও নিতে যায় না, সেইখান থেকে খুব সাবধানতার সঙ্গে সরে আসে। নাম্বার 7, যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না। আগের কথার সঙ্গে এই কথাটার অনেক মিল আছে, যে যা জানেন না তাই নিয়ে বলতে যাবেন না। কিছু কিছু মানুষ আছে, এই যে বললাম না, মানে সব বিষয়েই বলতে যাবে। কোনো একটা ইলেকট্রিক মিস্ত্রি এসছে, তার ইলেকট্রিক সম্পর্কে কথা বলছে, সেইখানে মতামত দেবে। বা একজন জলের মিস্ত্রি এসছে, সে পাইপ লাইনের কাজ করছে, প্লাম্বার এসছে, সেই বিষয়ে মতামত দিতে শুরু করবে। বা পাড়ার কোনো একটা জায়গায় আলোচনা হচ্ছে কোনো বিষয় নিয়ে, সেখানে বসে বসে মতামত দিতে শুরু করবে। এই ধরনের যে মানুষগুলো, যারা সব বিষয়ে নিজেকে জড়াতে চায় এবং সব বিষয়েই সে যে জানে এমন একটা বিষয় সে প্রকাশ করতে চায় মানুষের কাছে, এই ধরনের মানুষরা, যদিও সে নিজেকে মনে করে যে আমি জ্ঞানী, কিন্তু সে যে জ্ঞানী নয় সেটা সকলেই জানে, সেটা কারো কাছে অজানা বিষয় নয়। নাম্বার 8, অজানা বিষয়ে তর্কে জড়াবেন না। যেই বিষয়টা আপনি জানেন না সেই বিষয়টা নিয়ে তর্ক করবেন না। এই ঘটনাটা বলার আগে আমি আরেকটা বিষয়ের দিকে যাই, যে ধরুন আমরা অনেক সময় বলি তর্ক করা ঠিক নয়, তবে মাঝে মাঝে একটু তর্ক করাও ঠিক আছে, যদি আপনি সেই বিষয়টা জানেন। একটা মানুষ অনবরত ভুল বলে চলেছে একটা বিষয়ের ওপর, আর আপনি সেই বিষয়ে অনেক কিছু জানেন, আপনার পাণ্ডিত্য আছে, তাহলে আপনি কেন তাকে বলবেন না? তার ভুলটা কেন ধরিয়ে দেবেন না? আর আপনি যখনই তার ভুলটা ধরাতে যাবেন, তখনই কিন্তু আপনার সঙ্গে সে একটা তর্কে জড়াবে। আর আপনি তার তর্ক তখনই আপনার জ্ঞান দিয়ে ঢাকা দিতে পারবেন, যখন আপনার কাছে পর্যাপ্ত জ্ঞান থাকবে সেই বিষয়টা। তাই আপনাকে আগে সেই বিষয়টাকে খুব ভালোভাবে জানতে হবে। নাম্বার 9, কাউকে বোঝাতে যাবেন না আপনি শ্রেয়। কথাটা হচ্ছে, কখনোই মানুষকে বোঝাতে যাবেন না যে আপনি সবথেকে বড়, বা আপনি সেই বিষয়ে অনেক কিছু জানেন। আগে মানুষ কি বলছে, সবাই কি বলছে সেই বিষয়টা নিয়ে আপনি তো জানেনই, আপনি জানেন সেইটা থাক। হয়তো আপনি এমন কিছু বিষয় জানেন না যেটা এখন জানতে পারলেন, যেটা আপনার কাজটা করতে সাহায্য করবে। তাহলে আপনি যদি চুপ থাকেন তাহলে কিন্তু একটা জ্ঞান আপনি অর্জন করতে পারলেন। আর যদি আপনি চুপ না থেকে নিজেই বলতে শুরু করে দিতেন, তাহলে কিন্তু আপনি সেই জ্ঞানটা অর্জন করতে পারতেন না। কেউ একজন ভুল কথা বলছে, সেটা থেকেও কিন্তু জ্ঞান অর্জন করা যায় যদি কেউ মনে করে। তাহলে সবসময় আগে নিজেকে বোঝাতে যাবেন না, জাহির করতে যাবেন না। সবার আগে শুনুন সবাই কি মতামত দিতে চাইছে, তারপর নিজের মতো করে কাজটা শুরু করুন। নিজের মধ্যে একটা ফিল্টার রাখতে হবে, যে কেউ কিছু বললো মানে সেটা গ্রহণ করে নিলাম এটা নয়। কে কি বলছে সেটাকে শুনতে হবে, শোনার পর নিজের মতামতটা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে কাজটাকে করতে হবে। নাম্বার 10, অন্যকে বলতে দিন, তার কথা আগে শুনুন। আগের যে বিষয়টা বললাম সেটার সঙ্গে এটা অনেকটাই পরিপূরক, যে অন্যকে বলতে দিন, তারপর নিজে কাজটি করুন বা বলা শুরু করুন। আপনি আগে বললে কিন্তু আপনি অনেক কিছুই মিস করবেন। তাই কেউ কিছু বলছে সেটা আগে বলতে দিন, তার কথাটা শুনুন। কেউ যদি মিথ্যা বলে আর আপনি যদি জানেন সে মিথ্যা বলছে, তাহলেও তাকে বলতে দিন। সে কতটা মিথ্যা কথা বলতে পারে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন।
আর যদি কেউ সত্যি কথা বলে, হয়তো আপনার কাছে যে জ্ঞানটা ছিল না সেই জ্ঞানটা তার কাছে অর্জন করলেন, তাহলে তাতে কোনো ক্ষতি নেই। আপনি যদি শোনেন তাতে কোনো ক্ষতি নেই। আমরা কিন্তু কথা বললেই আমাদের ক্ষতি হয়, কিন্তু কথা শুনে কোনো দিন ক্ষতি হয়েছে? আমি এক জায়গায় 1 ঘন্টা ধরে কথা শুনলাম, কিন্তু কোনো ক্ষতি হবে না আমার। আমি যদি সেই কথাটা না বলি, এবার হচ্ছে আমি একজনের কাছে কথা শুনলাম, সেই কথাটা হচ্ছে গোপনীয় কথা, কিন্তু আমি যতক্ষণ না কাউকে বলবো ততক্ষণ তো আমার ক্ষতি হচ্ছে না। কিন্তু আমি যখন কাউকে বলবো সেই কথাটা গিয়ে, তখন কিন্তু আমার মনের মধ্যে একটা আলাদা ভয় কাজ করবে যে আমি যেই কথাটা বলে দিলাম সেই কথাটা সে আবার অন্য আরেকজনকে বলে দেবে না তো? এটা কিন্তু আমার ক্ষতি করছে। তাহলে কোনো বিষয়ে আমরা যতক্ষণ শুনবো ততক্ষণই ভালো থাকবো, কিন্তু বললেই খারাপ। তাই বলার থেকে অবশ্যই আমাদের বেশি বেশি করে শুনতে হবে। শোনার কাছেই আমাদের জ্ঞান। নাম্বার 11, শব্দ করে খাবার খাবেন না। এটা একটা আলাদা বিষয় যে শব্দ করে খাবার খেলে নিজের ব্যক্তিত্ব হারিয়ে যায়। অনেকজন দেখবেন খাবার খাওয়ার সময় মুখে শব্দ করে। এই ধরনের ব্যক্তিদের পাশে খাবার খাওয়া, তাদের পাশে বসে কেউ যদি খাবার খায়, এই ধরনের ব্যক্তিদের তারা পছন্দ করে না, কেউই পছন্দ করে না। তাই খাবার খাওয়ার সময় মুখে শব্দ না করে খাবার খাওয়ার চেষ্টা করবেন। নাম্বার 12 খুব গুরুত্বপূর্ণ, রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কে কত শক্তিশালী তখনই বোঝা যায় যে রাগের সময় সে কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল। এই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা, এইটার উপরই নির্ভর করছে তার ভিতরে কতটা জ্ঞান রয়েছে, তার ভিতরে কতটা ক্যাপাসিটি রয়েছে নিজেকে কন্ট্রোল করার। সম্পূর্ণ এইটাই। একটা মানুষ রাগের সময় নিজেকে কতটা নিয়ন্ত্রণ করে রাখতে পারলো, সেটার উপর নির্ভর করেই তার জীবনটা চলে। কারণ আর রাগের বশে আমরা যেই কাজটাই করি সেটাই ভুল করি, আর সেই সময় কিন্তু আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। ওই যে নিয়ন্ত্রণ রেখাটা, যে রাগের সময় আমাদের কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, এইটা যে করতে পারবে সে নিজেকে নিজেই কন্ট্রোল করতে পারবে। নাম্বার 13, কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন। আসলে যারা এই পৃথিবীর শক্তিশালী মানুষ, তারা কিন্তু সব থেকে বেশি যেটা পারে সেটা হচ্ছে ক্ষমা করতে। বড় বড় যোদ্ধারা, বড় বড় সম্রাটরা দেখবেন অনেক মানুষকে ক্ষমা করে দিয়েছে, সাধারণ ক্ষমা। যারা ক্ষমা পাওয়ার যোগ্য নয় তাদেরও ক্ষমা করে দিয়েছে, এবং তার মধ্যে থেকে অনেক মানুষ নিজেকে শুধরেও নিয়েছে। তাই কেউ একজন যদি মনে করে যে নিজে আগে ভালো মানুষ হবে, একটা ভালো মনের মানুষ হবে এবং নিজেকে কঠিনভাবে সিদ্ধ করবে, তাহলে তাকে আগে ক্ষমা করা শিখতে হবে। যদি তুমি মানুষকে ক্ষমা করে দিতে পারো, মানুষকে ভালোবাসতে পারো, তাহলে তুমি মানুষকে ঘৃণা করার সময় পাবে না। এপিজে আব্দুল কালাম স্যার খুব দারুণ একটা কথা বলেছেন যে আমি মানুষকে ঘৃণা করতে পারি না, কারণ মানুষকে ঘৃণা করার সময় আমার কাছে নেই, আমি মানুষকে ভালোবাসতে ব্যস্ত। যদি তুমি মানুষকে ঘৃণা করো, মানুষের ভুল দেখো আর মানুষের খুঁত খুঁজে বেড়াও, তাহলে তুমি কোনো দিন মানুষকে ভালোবাসতে পারবে না। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যদি কেউ তোমাকে ভালোবাসে, কেউ তোমাকে বিশ্বাস করে, তাহলে সে তোমাকে বিশ্বাস করবে, সে তোমাকে মর্যাদা দেবে, দাম দেবে। আর যদি কেউ তোমাকে বিশ্বাস না করে, তার মনে যদি তোমার প্রতি একটা খারাপ ভাব আগে থেকেই গড়ে ওঠে, তুমি হাজার চেষ্টা করেও তাকে বিশ্বাস করাতে পারবে না। যদি একা বসে থাকো, একবার ঠান্ডা মাথায় ভাববে যে এই পৃথিবীতে তোমার কাকে প্রয়োজন, কে তোমাকে ছাড়া চলতে পারবে না। হঠাৎ করে যদি আজকে তুমি না থাকো, তাহলে কার কি এসে যায়। দেখবে যখন তুমি বিচার করতে বসবে, কিছু মানুষ তোমার কাছে আছে, যদি তুমি চলে যাও এই পৃথিবী ছেড়ে, তাদের কিছুই যায় আসে না। আর কিছু মানুষ আছে, তারা যদি তুমি হারিয়ে যাও তাদের জীবন থেকে, তাদের প্রচুর বড় ক্ষতি হয়ে যাবে, তারা দিশাহারা হয়ে পড়বে। তাহলে যাদের কিছু আসে যায়, যারা দিশাহারা হয়ে পড়বে, যারা তোমার ওপর নির্ভরশীল, তাদেরকে তুমি বেশি বেশি করে সময় দাও। আর যাদের
কিচ্ছু যায় আসে না তোমার উপর। তুমি থাকলে কি না থাকলে তাদের কিছুই যায় আসে না। তাদেরকে সময় দেওয়ার দরকার নেই, তাদেরকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই। এই পৃথিবীতে তুমি যদি সুখে থাকতে চাও তাহলে সকল সময় এই 3 ধরনের মানুষ থেকে দূরে থাকবে। এক হলো স্বার্থপর মানুষ, 2 নম্বর হলো অহংকারী মানুষ, 3 নম্বর হলো মিথ্যাবাদী মানুষ। স্বার্থপর মানুষ যারা, এই স্বার্থপররা কী করবে, যখন তোমাকে তার প্রয়োজন হবে তখন সে মিষ্টি মিষ্টি কথা বলবে, আর মিষ্টি কথার জালে তোমাকে জড়িয়ে তার নিজের কাজটাকে সিদ্ধ করে নেবে, এবং নিজের কাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমাকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে, যেন তোমাকে চেনেই না। তাই এই ধরনের স্বার্থপর মানুষদের সঙ্গে একদম চলাচল করা যাবে না। এরা যখন তখন তোমাকে ব্যবহার করতে পারে, আবার যখন তখন তোমাকে ছুঁড়েও ফেলে দিতে পারে। এই ধরনের মানুষরা প্রয়োজনে তোমাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তোমার পিঠের ওপর পাড়া দিয়ে নিজে উঠে দাঁড়াবে, যদি নিজেকে কোনো জায়গায় উঁচুতে দাঁড়াতে হয়। তাই এই ধরনের মানুষ থেকে দূরে থাকবে, তাহলে দেখবে ভালো থাকবে। 2 নাম্বার হলো অহংকারী মানুষ। যাদের অহংকার আছে তারা নিজেদের অহংকারের ভারে নিজেরাই মরবে। স্বামী বিবেকানন্দ বললেন যে যদি তুমি ওপরে উঠতে চাও তাহলে সবার আগে তোমার মধ্যে থাকা যে অহংকার, এই অহংকারকে বাইরে টেনে ফেলে দাও, দিয়ে নিজেকে হালকা করো, তাহলেই তুমি ওপরে উঠতে পারবে। না হলে তুমি তোমার অহংকারেই ডুবে মরবে, তোমার অহংকারের ভারে তুমি মরে যাবে, তুমি কখনোই ওপরে উঠতে পারবে না। দেখবে যারা মানুষের ক্ষতি চায় তাদেরই বেশি বেশি করে ক্ষতি হয়, আর যারা মানুষের ভালো চায় তারা সবসময় সবার থেকে উপরে অবস্থান করে। তাই অহংকারী হওয়া যাবে না, আর অহংকারী মানুষের সঙ্গেও ঘোরা যাবে না, চলা যাবে না, বন্ধুত্ব করা যাবে না। কারণ একটা বাংলা কথা আছে যে সঙ্গ দোষে লোহা ভাসে। আমরা মানুষরা আমাদের পরিবেশের উপর, আমাদের আশেপাশে মানুষের উপর দেখে, তাদের আচার আচরণ চাল ভাব দেখে আমাদের মধ্যে সেগুলো প্রকাশ করার চেষ্টা করি, সেগুলো অটোমেটিকলি হতে থাকে। তাই এই ধরনের মানুষের সঙ্গে চলবো না। দেখবে যে মানুষ যে কীরকম, কোনো একটা ব্যক্তি কীরকম, সে তার বন্ধুর ওপর, কোনো একটা ব্যক্তি সে কীরকম চরিত্রের সেটা নির্ভর করে অনেকটা তার বন্ধু মহলের উপর, কিংবা তার বন্ধু দেখে বুঝতে পারবে যে সে কী চরিত্রের। কারণ একদল মাতাল লম্পটের সঙ্গে একজন ভালো মানুষ থাকতে পারবে না, আবার একজন ভালো মানুষের দলে একটা মাতাল, একটা দুশ্চরিত্রা মানুষ থাকতে পারবে না। তাই মানুষ তার বন্ধু দেখে বিচার করো, তার বন্ধু সার্কেল দেখে বিচার করো যে সে কোন সার্কেলের মধ্যে চলাচল করছে, তাহলেই বুঝতে পারবে যে তার চরিত্র কেমন, সে কীরকম ধরনের মানুষ হতে পারে, অনেকটা আন্দাজ করতে পারবে। 3 নম্বর আমরা যে কথাটা রাখবো সেটা হচ্ছে মিথ্যাবাদী। মিথ্যাবাদী মানুষরা হচ্ছে এতটাই খতরনাক, এতটাই খারাপ যে এরা প্রয়োজনে অপ্রয়োজনে যখন তখন মিথ্যা বলতে পারে। কোনো একটা কারণে তোমাকে যখন তখন জড়িয়ে দিতে পারে, তুমি বুঝতেই পারবে না যে তোমাকে কিভাবে জড়িয়ে দিল। এরা তোমাকে ব্যবহার করবে, বা সে যদি কোনো একটা ভুল করে সে নিজে বাঁচার জন্য এমন মিথ্যা কথা বলবে যেন তোমার সত্যটাও হার মানবে তার কাছে, আর তোমাকে ফাঁসিয়ে দেবে। আর তুমি তার মিথ্যা কথাটা শুনে বসে বসে ভাবতে থাকবে যে সে কিভাবে এটা বলতে পারলো। আর তুমি যতক্ষণ ভাবতে থাকবে ততক্ষণে তোমার ওপর দোষটা পড়ে যাবে। তাই মিথ্যাবাদীর সঙ্গে কখনো বন্ধুত্ব করা যাবে না। মিথ্যাবাদী মানুষরা নিজেকে বাঁচানোর জন্য তোমাকে যখন তখন ইউজ করে দেবে। এই ধরনের মানুষ থেকে আমরা দূরে থাকবো, তাহলে ভালো থাকবো, সুখে থাকবো। কারণ আমাদের বন্ধু মহল, আমাদের আশেপাশের মানুষের সঙ্গে আমরা যখন চলাচল করব, সেই মানুষগুলো যদি ভালো হয়, সেই মানুষগুলো যদি ভালো গুণের অধিকারী হয়, তাহলে আমরাও কিন্তু ভালো গুণের অধিকারী হব। এটা অনেকটা প্রমাণ পাই যখন আমাদের পিতামাতা দেখে যে একজন খারাপ ছেলের সঙ্গে চলছি, আমাদের কিন্তু চলতে দেয় না। আবার একজন ভালো ছেলের সঙ্গে যদি চলাচল করি তাহলে কিন্তু পিতামাতা ছেড়ে দেয় যে যা তার সঙ্গে ঘোর। কিন্তু এটা বাবা মা খুব ভালো করে জানে যে আমার ছেলে ওর সঙ্গে চলছে মানে কি,
ওর কিছু গুণ আমার ছেলের মধ্যে প্রবেশ করবে। তাই আমাদেরকেও এই বিষয়টা জানতে হবে, বুঝতে হবে। আমরা সবাই জানি, আমরা জানি না এমন নয়। যে কথাগুলি আমরা শুনছি এগুলো আমাদের যে শোনা নয় এমন নয়, সব কথাই আমরা জানি, কিন্তু ওই তো এক জায়গায় আমরা কাজ করতে পারি না। কিন্তু জানার থেকে মানতে হবে। শুধু জানলাম, জেনে কোনো কাজ করতে পারলাম না, নিজের জীবনে কোনো কাজেই লাগাতে পারলাম না, আর আমি 100টা বাণী মুখস্থ করে বসে থাকলাম, কোনো লাভ হবে না। আমি 100টা বাণী শোনার পর যদি একটা বাণী কাজে লাগাতে পারি আমার জীবনে, তাহলে কিন্তু আমি সেটাতে কী করলাম, লাভবান হলাম। আর যদি আমি কোনো কাজেই লাগাতে পারলাম না, তাহলে কিন্তু আমি কোনো লাভবান হতে পারলাম না, কোনো কিছুই হলো না, শুধুমাত্র শোনাই হলো। আমরা যখন যদি মনে করি যে আমরা জীবনে ভালো কিছু করব, আমরা ভালো ফল অর্জন করব, তাহলে নিজেকে ব্যস্ত করে নাও। প্রত্যেক মুহূর্তে তুমি নিজের জীবনটাকে বিচার করো যে আমি যতক্ষণ ঘুমাবো তো ঘুমাবো, যেই টাইমটা আমি ঘুমাচ্ছি, রেস্ট করছি, আমার ব্রেনকে শরীরকে রেস্ট দিচ্ছি, কিন্তু যতক্ষণ সময় আমি জেগে থাকবো, ততক্ষণ সময় কোনো ভালো কাজে নিজেকে নিয়োজিত করব। কোনো কিছু না কোনো কিছু আমরা করব। আমি যদি অলসতায় বসে থাকি, তাহলে কিন্তু আমি কিছুই করতে পারলাম না। কিন্তু আমি যদি সেই সময়ে একটা সূচের মধ্যে একটা সুতো ভরি, ওই সুতোটা যে লাগাতে পারলাম, ওটাই কিন্তু একটা কাজ। তাহলে আমার বেকার বসে থাকার থেকে আমি যে কাজটা করছি সেটাই কিন্তু একটা কাজ। তাহলে আমাকে নিজেকে সকল সময় কোনো না কোনো কাজে নিয়োজিত রাখতে হবে, আর নিজের মনটাকে পরিষ্কার করতে হবে। মনে রাখবে যে সূচের মধ্যে কোন সুতোটা প্রবেশ করে, যেই সুতোর মধ্যে গিঁট নেই। তাই তোমার মধ্যে কোনো জটিলতা রাখা যাবে না, তাহলে তুমি সব জায়গায় প্রবেশ করতে পারবে এবং সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারবে। আর তুমি যদি নিজের মধ্যে গিঁটটি রাখো, নিজের মনকে নোংরা রাখো, কলুষিত করে তোলো, তাহলে তুমি সব জায়গায় প্রবেশ করতে পারবে না, সব জায়গায় থাকতে পারবে না। কেউ যদি আপনাকে অপমান করে, ছোট করার চেষ্টা করে, তাহলে কি করবেন? সবার প্রথমে যেই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, কেউ আপনাকে অপমান করছে তার মানে কি? সে কি আপনার সমতুল্য? কখনোই নয়। সে কি আপনার মতো জ্ঞানী? কখনোই নয়। সে কি আপনার মতোই বুঝবান একটি ব্যক্তি? কখনোই নয়। তাহলে সবার প্রথমে বুঝতে হবে সেই মানুষটা আপনার মতো নয়। আপনি যতটুকু জানেন ততটুকু সেই মানুষটা জানে না। সেই মানুষটা আপনার হিংসা করে, সেই মানুষটা আপনার মতো হতে চায়, সেই জন্যই আপনাকে অপমান করার চেষ্টা করে। বিখ্যাত মনীষীরাও এই কথাটা বলে গেছেন যে কোনো ব্যক্তি আপনাকে হিংসা করবে, আপনাকে ছোট করার চেষ্টা করবে বিভিন্ন লোকের কাছে, আপনাকে অপমানিত করার চেষ্টা করবে। এই ধরনের যে মানুষগুলো, এরা কিন্তু আপনাকে অনুকরণ করে, আপনার মতো হতে চায়, আপনাকে অনুসরণ করে, কিন্তু তারা পারে না। তাই তারা যেহেতু পারে না, তখন তারা আপনাকে অপমানিত করে ছোট করার চেষ্টা করে। এটা অনেকটা ওই শিয়ালের গল্পের আঙুর টকের মতো। শিয়াল যখন আঙুর পাড়তে পারল না, তখন বলছে আঙুর টক। সেই মানুষটা মনে মনে যখন আপনার মতো হতে চায়, আপনার মতো অ্যাটিটিউড তার মধ্যে নিয়ে আসতে চাই, আপনার মতো সফলতা সে অর্জন করতে চায়, কিন্তু পারছে না, তখন মানুষের সামনে আপনার সফলতাটাকে ছোট দেখানোর চেষ্টা করবে। মানে সে তো পারছে না কোনোভাবেই পরিশ্রম করে, তাহলে আপনাকে অপমানিত করে যদি কোনোভাবে ছোট করে তার মনে শান্তি পাই, সেটাই সে চেষ্টা করছে। তাহলে এখানে আপনাকে কি করতে হবে? সবার আগে শান্ত রাখতে হবে মাথা। সে যখন অপমান করছে, আপনাকে ছোট করার চেষ্টা করছে, তখন সামান্য সময় আপনি থেমে যান। দেখবেন আপনি হয়তো সঙ্গে সঙ্গে তাকে কিছু বলতে যাচ্ছিলেন, পরবর্তীকালে বলতে ইচ্ছা করবে না। সে যখন দ্বিতীয়বার নিজের কথাটা ভাববে আর আপনি কিছু বললেন না, তখন সে নিজেই অপমানিত হবে। আপনাকে যাই বলুক না কেন। এরকম একটা ঘটনা বলি, মনে পড়ে যায়। গৌতম বুদ্ধ একদিন উপদেশ দিচ্ছেন, হঠাৎ একটা যুবক আসলো,
এবং গৌতম বুদ্ধকে নানান ভাষায় গালাগালি করতে লাগলো। অনেকক্ষণ গালাগালি করার পর সেই ব্যক্তি চুপচাপ হয়ে গেল। তখন পাশে থাকা গৌতম বুদ্ধের শিষ্যরা বলছে যে মহারাজ আপনি কেন কিছু বললেন না? ওই ব্যক্তি আপনাকে অনেক কিছু বলে গেল, অনেক কিছু বলল। তখন গৌতম বুদ্ধ বলছে, ধরো তোমাদের কাছে আম আছে, আমাকে দিচ্ছ, আমি নিলাম না, তাহলে আমটা কার কাছে থাকবে? তখন শিষ্যরা সবাই গৌতম বুদ্ধ দিকে তাকিয়ে বলছে, মহারাজ সেটা তো আমাদের কাছেই থাকবে। তখন গৌতম বুদ্ধ বলে, ওই ব্যক্তি আমাকে এত কিছু বললো, আমি তো গ্রহণই করলাম না, তাহলে এটা কার কাছে থাকলো? তখন শিষ্যরা বলছে, মহারাজ তাহলে তো ওর কাছেই থাকলো। বলছে এটাই হচ্ছে বিষয়, তুমি কতটা গ্রহণ করলে সেটাই বিষয়। যেই ব্যক্তি তোমাকে অপমান করবে, তোমাকে ছোট করবে, সেই ব্যক্তি চাই তুমি অপমানিত হও, তুমি রেগে যাও, আর তুমি রেগে গেলে তারা আনন্দ পাবে যে তারা যেটা করতে চেয়েছিল তাদের উদ্দেশ্য সফল হয়েছে, তাদের উদ্দেশ্য সফল, তারা সফলতা অর্জন করেছে। তাহলে তাদের সফল হতে দেওয়া যাবে না। আর সফল হতে না দিতে চাইলে নিজেকে শান্ত রাখতে হবে, নিজেকে শান্ত রেখে ঠান্ডা মাথায় বিচার করতে হবে। যে আপনাকে অপমান করতে আসবে সে নিজেই অপমানিত হয়ে ফিরে যাবে, সে তার নিজের বিবেকের কাছেই হেরে যাবে। যে আপনার কাছ থেকে ছেড়ে যেতে চায় তাকে যেতে দিন। যদি আপনি তাকে ছেড়ে যেতে না দেন তাহলে কিন্তু সে আপনার কাছে থাকবে না, কোনো না কোনো উপায়ে সে আপনার কাছ থেকে চলে যাবে। কিন্তু এখন যদি আপনি তাকে ছেড়ে দেন সে এমনিতেই চলে যাবে। আর সে যখন নিজে থেকে যেতে পারবে না তখন কোনো একটা মাধ্যম সে বারবার খুঁজতে থাকবে এবং আপনাকে ছোট করে অপবাদ দিয়ে ছেড়ে চলে যাবে। তাই যে যেতে চায় তাকে যেতে দিন, যে থাকতে চায় তাকে থাকতে দিন। জোর করে এই পৃথিবীতে কোনো কিছুই করা যায় না, কোনো কিছুই নয়। সেটা যদি আমি বলি না সেটা সম্ভব, সেটা গাধাকে ঘোড়া বানানো যায় না। আবার একজন স্টুডেন্ট সে যদি পড়তে না চায় তাহলে তাকে যত চেষ্টাই করেন না কেন তাকে পড়াতে পারবেন না। জোর করে হয়তো কিছুটা চেষ্টা করতে পারেন, কিন্তু সম্পূর্ণরূপে যেটা দরকার সেটা পারবেন না। সেটা সম্পর্কের ক্ষেত্রে তো একদমই নয়। তাই সম্পর্কের ক্ষেত্রে যদি কেউ থাকতে না চায় তাহলে তাকে যেতে দিন, সে চলে যাক। সে চলে গিয়ে যদি ভালো থাকে তাহলে সে ভালো থাকুক। যখন কাউকে ছেড়ে যাবে তখন আর পিছনে ফিরে তাকাবে না। পিছনে তাকানোর অর্থই হলো মায়া, মায়া নামের ভ্রান্তিকে প্রশ্রয় দেওয়া। যখন কেউ কাউকে ছেড়ে যায় তখন তার পিছনে ফিরে তাকানো ঠিক না। কারণ একটা মানুষ যখন একজনকে ছেড়ে চলে যায় তখন সে সব কিছু নিয়ে চলে যায়, কিন্তু এই যে মায়া, এই মায়া স্মৃতি এগুলোকে রেখে যায়। আর যেগুলো মানুষকে কষ্ট দেয়, সেই মানুষটা যখন চলে গেছিল বা চলে যাবে, সেই মানুষটা যদি সব কিছু নিয়ে যেত, এই মায়াটা স্মৃতিটা নিয়ে যেত, তাহলে এতটা কষ্টও হতো না। কিন্তু সমস্যাটা হচ্ছে কোনো একটা সম্পর্ক সেটা কখনো সূচনাতে শেষ হয় না। সম্পর্কগুলো শেষ হয় উপসংহারে এসে, যখন দুজনের মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে, সম্পর্কটার বেশ বয়সও হয়েছে, অনেক কিন্তু স্মৃতি জমে গেছে, সেই সময় এসে যে কোনো একজন সম্পর্কটা শেষ করে দেয় আর একজনকে বাধ্য হয়ে সরে আসতে হয়। এবার যে ছেড়ে চলে গেল সে কিন্তু সব কিছু নিয়ে যায় না, সেই স্মৃতিগুলো কিন্তু রেখে যায়। আর যে স্মৃতিগুলো অপরজনকে প্রত্যেকটা রাতে কাঁদায়। তাই যে মানুষটা চলে যাচ্ছে সেই মানুষটা যদি স্মৃতিগুলো নিয়ে চলে যেত তাহলে এতটা কষ্ট হতো না। কারণ একটা পাগল কখনো দুঃখ কষ্টের মর্ম বুঝতে পারে না, তার কাছে দিন রাত সব কিছুই সমান। ঠিক সেই রকম কোনো সম্পর্কের ক্ষেত্রে যতটা মায়া হবে বেশি, যত ভালো দিকগুলো মনে পড়বে ছেড়ে যাওয়ার পর ততই কষ্ট পাবে। এটাই তো স্বাভাবিক। কোনো মানুষের দেওয়া কষ্টে অপর কোনো মানুষ কতটা কষ্ট পাবে এটা তো নির্ভর করে সেই মানুষটা তাকে কতটা ভালোবাসে তার উপর।
পাড়ার কোনো একজন মানুষ, যেই মানুষটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেই মানুষটা একটা কথা বলল, সেই কথায় আমরা যতটা কষ্ট পাব, সেই কথাটা যদি আমাদের পরিবারের আপন কেউ একজন বলে, সেই কষ্টটা কিন্তু অনেক গুণ বেশি হবে। কারণ সেই মানুষটাকে আমি কিন্তু সেই জায়গায় স্থান দিয়েছিলাম। যতটা গভীরে স্থান দেওয়া হয়, তার দেওয়া আঘাতের ক্ষতটা ততটাই গভীর হবে। একটা পেরেক যদি পোঁতা হয় দেওয়ালে, সেই পেরেকটা যতটা বেশি পোঁতা হবে, গর্তটা কিন্তু ততটাই বেশি হবে। আর আপন মানুষদের অনেকটা ভিতরে স্থান দেওয়া হয়, আর সেই আপন মানুষগুলোই এত কষ্টকর আঘাতগুলো করে না, সেই আঘাতগুলোই অপর মানুষটা ক্ষতবিক্ষত হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। একটা মানুষ খুব বেশি বেশি কথা বলতো, সবার সঙ্গে মিশতো, হাসি খেলাই জীবনটা কাটাচ্ছিল। হঠাৎ করে সেই মানুষটা চুপ হয়ে গেল, নিস্তব্ধ, কারোর সঙ্গে কথা বলে না, নিস্তব্ধ হয়ে গেছে। চুপ হয়ে যাওয়ার কারণ কি? তাকে কেউ আঘাত করেছে, সেই আঘাতটা করেছে তার খুব কাছের মানুষ, এবং তার আঘাতের পরিমাণটা এতটাই যে তাকে চুপ করিয়ে দিয়েছে। এরকম অনেক মানুষের সঙ্গে হয়ে থাকে। আর আমাদেরকে সকল সময় মনে রাখতে হবে যে আমাদেরকে নিজের যে মৌলিকতা, সেটা নিজের মধ্যেই রাখতে হবে। কারোর উপর নির্ভরশীল হওয়া যাবে না। কাউকে নিজের জীবনে এতটা জায়গায় স্থান দেওয়া যাবে না, এতটা গভীরে প্রবেশ করানো যাবে না যে সে আঘাত দিলে আমরা ভেঙে চুরমার হয়ে যাই। সকল সময় এটার দিকে ধ্যান রাখতে হবে। আপনি যাকে সব থেকে বেশি পছন্দ করবেন, সব থেকে বেশি ভালোবাসবেন, সে আপনাকে সব থেকে বেশি আঘাত দেবে। মানুষকে যখন আপনি প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসবেন, প্রয়োজনের অতিরিক্ত সময় দেবেন, তখন আপনার দামটা কমে আসবে, আপনাকে আর দাম দেবে না। এটা অনেকটা এই রকম, যে ক্ষেত্রে ঘটে আপনার জীবনেই কেউ একজন এসেছিল, যাকে আপনি প্রয়োজনের অতিরিক্ত সময় দিয়েছিলেন, দাম দিয়েছিলেন, সে দেখবেন আপনাকে হয়তো ঠকিয়ে দিয়েছে বা ঠকিয়ে দেবে। তাই যার যতটা যোগ্যতা, তাকে ততটাই দাম দিতে হবে, তাকে ততটাই সময় দিতে হবে। প্রয়োজনের অতিরিক্ত দিলে সে ধরাকে সরা জ্ঞান করবে। আপনার জীবনটা শুধুমাত্র আপনার, কারো নয়। আপনার যে মৌলিকতা, সেই মৌলিকতাটা বজায় রাখতে হবে। আপনি নিজের জন্য যা কিছু করবেন সেটাই আপনার, বাদ বাকি কোনো কিছুই আপনার নয়। আপনি আপনার পরিবার বা আপনার আশেপাশের মানুষ, আপনার ভালোবাসার মানুষ, সবার জন্য আপনি যা কিছু করবেন না কেন, সেটা তার মর্জির উপর নির্ভর করবে। হয়তো সে এখন আপনার কথাই চলছে বা আপনাকে ভালোবাসছে, আপনার কথার দাম দিচ্ছে, কিন্তু একটা সময় নাও দিতে পারে। একটা সময় আপনার সঙ্গে বেইমানি করতে পারে। কিন্তু আপনি যদি নিজের জন্য কিছু করেন, সেটা কিন্তু আপনার মর্জির ওপর নির্ভর করবে। তাই সকল সময় নিজের মৌলিকতাটা রাখতে হবে। নিজের মৌলিকতাটাকে হারাতে দিলে চলবে না। অনেকজন আছে যে কোনো একটা রিলেশনে জড়িয়ে গেছে, সেই রিলেশনে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে একজনের কথায় আরেকজন উঠা বসা করছে, একজনের ভালো থাকার উপর নির্ভর করছে, আর একজনের ভালো থাকা মন্দ থাকা একজনের কথার উপর নির্ভর করছে। সে যদি সময় দেয়, সে যদি ভালো ব্যবহার করে, তাহলে তার মন ভালো থাকে। আর যদি সে ভালো ব্যবহার না করে, যদি সময় না দেয়, তাহলে তার মন ভালো থাকে না। এটা কখনোই করা যাবে না। আর এটা করলে আপনার মৌলিকতা হারাবে। আর আপনার মৌলিকতা হারালে আপনি নিজের কাছেই একটা সময় অসহায় হয়ে পড়বেন। সকল সময় মনে রাখবেন যে আপনি যদি কোনো কাজ করেন, সেই কাজটার জন্য কষ্ট কিন্তু আপনাকেই করতে হবে। আর কোনো কাজের যে সফলতার যে স্বাদ, সেই সফলতার স্বাদ কিন্তু সবাই মিলে গ্রহণ করবে। আপনার আশেপাশে যে সকল মানুষ, সবাই গ্রহণ করবে। একটা পরিবারের কর্তা যখন কষ্ট করে, তার যে পরিশ্রম, তার যে ত্যাগ, সেই ত্যাগের সঙ্গে কেউ হাত মেলাবে না। কিন্তু সে যখন সেই পরিশ্রম করার পর সফলতা পাবে, তখন অনেকজন আসবে তার ছত্রছায়ায় জীবনযাপন করবে।
এটা তো স্বাভাবিক, এটাই তো এই পৃথিবীর নিয়ম। তাই বলে এটা নয় যে আমার সফলতার সময় তারা লড়েনি বলে আমি তাদের আমার ছত্রছায়ায় নেব না। এটাই তো একজন পুরুষের কর্তব্য, এটাই তো একজন কর্তার কর্তব্য। যদি আপনি ভুল করেন, যদি কোনো কাজে ভুল হয়ে যায়, সেই ভুলের মাসুল আপনাকেই গুনতে হবে, সেই ভুলের স্বাদ আপনাকেই চাখতে হবে। কেউ আপনার হয়ে আপনার ভুলের ভার নেবে না। তাই সকল সময় নিজে ভুল করলে সেই ভুলের মাসুল যে নিজেকেই গুনতে হবে, এই বিষয়টাতে ওয়াকিবহাল থাকতে হবে। এই বিষয়টা নিজের মনের মধ্যে একটা সেট আপ করে রাখতে হবে যে আমি যদি ভুল করি সেই ভুলের খেসারত আমাকেই দিতে হবে, তাহলে কখনোই কষ্ট পাবে না। আর যদি আপনি অন্য মানুষের উপর চাপিয়ে দিতে থাকেন যে আমি এই ভুলটি করলাম বা আমি এখন খারাপ অবস্থায় আছি, এই অবস্থায় আমাকে এই মানুষগুলো সাহায্য করতে আসছে না, তখন আপনি অনেক বেশি কষ্ট পাবেন, অনেক বেশি। কারণ সেই মানুষগুলো কখনোই আসবে না যারা সুবিধাভোগী। যেই মানুষগুলো আপনার বিপদের দিনে থাকবে, আপনার পাশে থাকবে, সেই মানুষগুলোকে কখনো ছেড়ে দেবেন না। স্বামী বিবেকানন্দ বলেছেন যে 2 ধরনের মানুষকে কখনো ভুলে যাবেন না। এক ধরনের মানুষ যে আপনার বিপদের সময় আপনার পাশে ছিল, আর এক ধরনের মানুষ যে বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। কিছু কিছু মানুষ আমাদের আশেপাশে থাকে, যে মানুষগুলো শুধু প্রয়োজনের বন্ধু, প্রয়োজন ফুরিয়ে গেলে তারা চেনেই না, প্রয়োজনে যোগাযোগ করবে। এমন অনেক মানুষ আছে, আমার জীবনে অনেক মানুষ এইরকম দেখেছি, যে কিছু মানুষ ফোন করে অনেক দিন পর খোঁজ নিচ্ছে, হঠাৎ করে দিয়ে খোঁজ নেওয়ার পর সে কিছু অর্থ বা কিছু সাহায্য চাইলো, সেটা পূরণ করা হলো। আবার কয়েক বছর পর আবারও সে ফোন করেছে, আবারও তারও কিছু চাহিদা আছে। আসলে সেই মানুষটা আপনাকে বা আমাকে ভালোবাসে না, সেই মানুষটা তার নিজের চাহিদা পূরণের জন্য আমাদেরকে চাহিদা পূরণের একটা মেশিন হিসাবে ব্যবহার করে। তাই এই ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রেখে কোনো লাভ নেই। সে হোক অতি আত্মীয়, অতীব আত্মীয় হলেও উচিত নয়, কারণ এই ধরনের মানুষরা কখনো আপনার কাজে আসবে না। শুধুমাত্র তার নিজের স্বার্থ সিদ্ধি পূরণ করে নিয়ে চলে যাবে। তার স্বার্থ সিদ্ধি শেষ হয়ে গেলে সে আপনাকে ভুলে যাবে, বা আপনার কোনো বিপদের দিনেও সে কাজে আসবে না। এমন অনেক মানুষ আছে দেখবেন আমাদের জীবনে, যে সেই মানুষটাকে আমি উপকার করেছিলাম এবং সেই মানুষটা যখন আমার উপকারে লাগার কথা, সেই মানুষটা আমাকে চিনতেই পারলো না। তাহলে এই ধরনের মানুষগুলো কী ধরনের মানুষ? এরা শুধু নিজেরই বোঝে, নিজের ছাড়া কারো উপকার করতে বোঝে না। একজন মানুষ আপনার সঙ্গে কথা বলতো, আপনাকে সময় দিত, হঠাৎ করে সেই মানুষটার মধ্যে কি পরিবর্তন চলে এসেছে, আপনার সঙ্গে কথা বলছে না, আপনাকে আর সময় দিচ্ছে না। তার মানে বুঝতে হবে যে সে ঠিকই আছে, আপনার প্রয়োজন কমে এসেছে তার কাছে। একটা মানুষ কাকে কতটা সময় দেবে, কিভাবে সময় দেবে, সেটা তো নির্ভর করবে তার উপর। সে আপনাকে কতটা গুরুত্ব দেয়, সে আপনাকে কতটা ভালোবাসে। একটা সম্পর্কের ক্ষেত্রে একটা মানুষ প্রথম সময় দিত, এখন আর সময় দেয় না। তার মানে কি? প্রথমে সেই মানুষটা এই মানুষটার কাছে প্রয়োজনীয় ছিল, এখন আর নেই। তাই যতটা প্রয়োজনীয় সে ততটাই সময় দেবে, সে যা হোক করে সময় সে বার করবেই। একটা মানুষ বলছে আমি ব্যস্ত ছিলাম, একটা মানুষ কি 24টা ঘন্টায় ব্যস্ত থাকে? কখনোই না। যে কোনো জায়গায় যদি কাজও করে, সেই কাজের মধ্যে টিফিন টাইম থাকে, তবু আমি ধরলাম কোনো কিছুই নেই, সে কাজ করছে, কিন্তু 8 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টার বেশি তো কোনো জায়গায় কাজ করে না। সেই 8 থেকে 10 ঘন্টা পর সে তো ফাঁকা হবেই, তখন সে কেন তার খোঁজ নিল না? সে তখন যদি বলে আমি ক্লান্ত ছিলাম, তাহলে আপনার সঙ্গে কথা বলে তার কিন্তু ক্লান্তি কাটে না, তার মানে আপনি তার কাছে প্রয়োজনীয় নন। তাহলে আপনি যখন তার কাছে প্রয়োজনীয় নন, তখন নিশ্চয়ই আপনাকে বুঝতে হবে এবং সরে আসতে হবে।
কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি দাম না থাকে তাহলে সেই সম্পর্কে থাকা একদমই উচিত নয়। সেখান থেকে দ্রুত বেরিয়ে আসা উচিত। কোনো ভুল টেনে উঠে পড়ে যেমন অনেক দূর চলে গেলে, কোনো ভুল টেনে উঠে যেমন যত দূর যাত্রা করবেন ততই আপনার ক্ষতি হবে, তত আপনি ভুল রাস্তায় যাবেন। ঠিক সেই রকম কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি সেই সম্পর্কে যদি আপনি কষ্ট পান, ব্যথা পান, সুখের থেকে অধিক কষ্ট পান এবং সেই সম্পর্কটা আপনি কন্টিনিউ করেন, আপনি যতদিন কন্টিনিউ করবেন তত বেশি জ্বালা যন্ত্রণা বাড়বে। কারণ সেই মানুষটা এক সময় আপনাকে ছেড়ে যাবে। তাহলে আপনি তার প্রতি যত বেশি মায়া বাড়াবেন তত আপনার কষ্ট বাড়বে। তাই এই ধরনের মানুষের প্রতি বেশি মায়া বাড়িয়ে লাভ নেই। এই ধরনের মানুষ যারা আপনাকে ছেড়ে দিতে চায় তাহলে ছেড়ে দিন। কারণ সে আপনার সঙ্গে থাকবে না, জোর করে রাখা আপনার দরকার নেই। আর আপনি যদি মনে করেন যে সেই আপনার জন্য পারফেক্ট, সেটা কখনোই নয়। কারণ সে যদি আপনার জন্য পারফেক্টই হতো তাহলে সে আপনার কাছে থাকতো। তাহলে সে কেন চলে যাচ্ছে? সে আপনার জন্য পারফেক্ট নয়। আপনার জন্য পারফেক্ট কেউ অবশ্যই আছে। কেউ কারোর জন্য বাঁচবে না এই কথাটা যারা বলে, আমি বলবো এই কথাটা সম্পূর্ণ ভুল। কেউ কারোর জন্য বাঁচবে না, এটা কি সম্ভব? মানুষ তো বেঁচে থাকে, সবাই বেঁচে থাকে। যেই মানুষটা বলেছিল আমি তোমাকে ছাড়া বাঁচব না, যেই মানুষটার সঙ্গে একবেলা কথা না হলে মনে হতো কয়েক বছর কথা হয়নি, সেই মানুষটার সঙ্গে আজকে কথা হয় না, বছরের পর বছর কথা হয় না। কিন্তু তাই বলে কি সেই মানুষটা মারা গেছে? কখনোই না। মানুষ সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারে, আর এই পরিবর্তনটুকু করতে পারে বলেই আজকে অনেক মানুষ বেঁচে আছে। ধরুন আপনি একজনের সঙ্গে কোনো একটা সম্পর্কে জড়িয়েছিলেন, রিলেশনে এসেছিলেন, সেই মানুষটা ভুল ছিল কিন্তু আপনার সঙ্গে সাময়িক সময়ের জন্য কিছু অভিনয় করেছিল। সেই মানুষটার প্রতি আপনি আসক্ত হয়েছিলেন, আপনি তাকে ভালোবেসেছিলেন আপনার মন প্রাণ দিয়ে। কিন্তু আপনি যখন জানতে পারলেন সেই মানুষটা ভুল, কিন্তু আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন সেই সময়, তাহলে তো আপনি বাঁচতে পারবেন না। অবশ্যই বাঁচতে হবে। তাই এই পৃথিবীতে কেউ কারোর জন্য বাঁচবে না, এটা ভুল। মানুষ সবাই বেঁচে থাকে। দেখবেন কত সম্পর্ক শেষ হয়ে গেছে, মানুষ তো দিব্যি বেঁচে আছে। তাই এই কথাটা বলা একদমই ঠিক নয়। আসলে আমরা একটা জিনিস দেখবেন, নিজের ভুলটা দেখতে পাই না। চোখ দেখবেন সব কিছু দেখতে পায়। সারা পৃথিবীতে আমরা যা কিছু দেখছি সব কিছু কিন্তু এই চোখের মাধ্যমেই দেখছি। আমার যদি সামান্য একটা অন্ধকারের মধ্যে একটা বস্তু থাকে তাও আমরা চোখে দেখতে পাই, কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢুকে যায়, একটা বালুকণা চোখের মধ্যে যখন ঢুকে যায়, তখন কিন্তু আমাদের চোখ দেখতে পায় না। ঠিক সেই রকম আমরা সকল মানুষের ভুল আমরা দেখতে পাই, কিন্তু আমরা নিজের ভুল কখনো দেখতে পাই না। আর এই নিজের ভুল দেখতে না পাওয়ার জন্যই যত ক্ষতি। যে নিজের ভুলটা দেখতে পায় এবং নিজের ভুলের যে পরিবর্তন করতে পারে, সে হচ্ছে এই পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ। আর নিজের ভুল থেকে যে শিক্ষা নেয়, সে এই পৃথিবীর সবথেকে সফল মানুষ। যদি আপনি মনে করেন যে আপনি কোনো ভিডিও দেখে বা কাউকে অনুসরণ করে তার ভুলের ওপর বা কোনো একটা বই পড়ে যে ভুলগুলি করা উচিত নয় সেই ভুলগুলি করব না, বা কোনো একটা মানুষের জীবন কাহিনী, সে যে ভুলগুলি করেছিল আমি সেই ভুলগুলি করব না, এইরকম করে যদি আপনি চলেন, তাহলে আপনি যতটা শক্ত হবেন, আপনি যতটা শিখবেন, তার থেকে অনেক বেশি শিখতে পারবেন যদি আপনি নিজের ভুল থেকে শেখেন। আপনি ধরুন কোনো একটা কাজ করলেন, সেই কাজে ভুল করলেন এবং খুব শান্ত মাথায় ভাবলেন যে আমি কি ভুল করেছিলাম, সেই ভুলগুলি আর দ্বিতীয়বার করলেন না, তাহলে সেই কাজটায় আপনি অবশ্যই সফল হবেন। আমি বলছি আপনি সফল হবেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজের ভুল দেখতে পাই না। আমাদের যখন মন খারাপ হয় তখন আমরা নিজের জায়গা পরিবর্তন করি, হাওয়া বদল করি, বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই,
বন্ধু বান্ধবকে পরিবর্তন করে ফেলি, কিন্তু তবুও আমাদের সমস্যার সমাধান হচ্ছে না, কারণ আমরা তো নিজেকেই পরিবর্তন করতে পারছি না। মানুষ তো নিজের দোষ দেখতেই পারে না। যদি হোঁচট লাগে তাহলে সে পাথরকে দোষ দেয়, আর যদি ডুবে যায় তাহলে সে জলকে দোষ দেয়, কিন্তু নিজের ভুল সে কখনোই দেখতে পারে না। তাই নিজের ভুল যে দেখতে পারবে সেই প্রকৃত মানুষ, সেই প্রকৃত সফল। আপনাকে আগে নিজের ভুল দেখা শিখতে হবে। আপনি এখনই ভিডিওটি পজ করে কিছু সময় ভাবুন যে আপনি কোনো একটা কাজে কি ভুল করেছিলেন, সেই ভুলগুলি আর করবেন না, এবং সেই ভুলগুলি না করে আপনি আবার একবার কাজটি করুন, দেখবেন আপনি আগের থেকে অনেক বেটার করছেন। ভুল হলো এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ শিক্ষক। যদি সেই শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করা যায় তাহলে সে সবথেকে ভালো শিক্ষার্থী। বারে বারে ব্যর্থ হওয়া মানে এই নয় যে আমি সেই কাজটার জন্য যোগ্য নই। বারে বারে ব্যর্থ হওয়া মানে এটাই যে আমি চেষ্টা করছি, হয়তো আমি সেই রাস্তাটা খুঁজছি যেই রাস্তাটা আমি এখনও পাইনি। থমাস এডিসন স্যারকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো এতবার চেষ্টা করছেন একটা আবিষ্কার করার জন্য, কিন্তু আপনি তো বারবার ব্যর্থ হচ্ছেন, আপনি কি বিরক্ত নন এই বিষয়টা নিয়ে? আপনি কি ক্লান্ত নন? তখন থমাস এডিসন স্যার খুব দারুণ একটা কথা বলেছিলেন যে আমি ক্লান্ত নই, আমি একটা রাস্তা খুঁজছি, আমি কোনো আবিষ্কার করছি না, আমি একটা রাস্তা খুঁজছি, সেই রাস্তাটা আমি কিন্তু খুঁজেই চলেছি, আমি এখনও পর্যন্ত সেই রাস্তাটা পাইনি। যেদিন আমি সেই রাস্তাটা পেয়ে যাব সেদিন আমি রাস্তাটা খোঁজা বন্ধ করে দেবো। তাহলে আমরা সবাই কিন্তু কোনো একটা কাজ করছি মানে কি, নতুন কোনো কাজ করছি মানে আমার জীবনে নতুন একটা রাস্তা খুঁজছি, আমি নতুন একটা কিছু শিখছি মানে নতুন একটা রাস্তা। সেই রাস্তাটা যখন আমি অতিক্রম করব তখন আমি আবার একটা নতুন রাস্তায় যাব, এটা তো স্বাভাবিক। আমি যখন কোনো একটা জায়গায় যাই ঘুরতে, আপনি যখন কোনো একটা জায়গায় যাবেন, ধরুন আপনি দার্জিলিং গিয়েছিলেন, তাহলে নিশ্চয়ই এইবার আপনি দার্জিলিং ট্যুরের প্ল্যান করবেন না। আপনি বলবেন যে দার্জিলিং তো গিয়েছিলাম, তাহলে একটু কাশ্মীর বা দীঘা ঘুরে আসি বা পুরী ঘুরে আসি। এটাই তো স্বাভাবিক। মানুষ যেই জায়গায় যায়নি সেই জায়গায় মানুষ যেতে ভালোবাসে, কিন্তু যেই কাজটা করেনি সেই কাজটা কেন করতে ভালোবাসে না আমি বুঝি না। যেই কাজটা করেনি সেই কাজটা যখন করবে সেই কাজটাতেই তো তাকে সফলতা এনে দেবে। কারণ যে কাজটা সবাই করছে সেই কাজটা করলে হয়তো জীবনযাপন করা যাবে, কিন্তু সেই কাজে কখনো নিজের একটা মুখমণ্ডল ফুটিয়ে তোলা যাবে না, নিজের একটা ছবি ফুটিয়ে তোলা যাবে না। সবার ভিড়ের মধ্যে সেই মানুষটাও হারিয়ে যাবে। যদি কোনো মানুষ মনে করে যে আমি আলাদাভাবে কিছু করব, তাহলে তাকে আলাদাভাবে চেষ্টা করতে হবে, তাকে আলাদাভাবে কাজ করতে হবে, আর তার জন্য তো তাকে নিজেকেই প্রস্তুত হতে হবে, নিজেকে শক্ত করতে হবে। এটা নয় যে পরিবেশটা কঠিন, এটাই হচ্ছে বিষয় যে আমি নিজেকে শক্ত করতে পারিনি। কিছুদিনকার আগের একটা ঘটনা বলি। আমি এক জায়গায় ট্রেনিংয়ে গেছি, সেখানে অনেক ছেলেই গেছে। তার মধ্যে আমি দেখলাম যে কিছু ছেলে সারাদিন মানে 4 ঘন্টার ট্রেনিং হলো, দুপুর রোদ্দুরে, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে 4 ঘন্টার ট্রেনিং যখন কমপ্লিট হয়ে গেল, কিছু ছেলে দিব্যি হাসি খেলা করে বাসে উঠে পড়লো, কোনো ব্যাপারই না, যেন তাদের 4 ঘন্টায় কিছুই হয়নি। আবারও কিছু ছেলে এমনভাবে নেতিয়ে পড়েছে যে তাদের নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করতে হবে। তাহলে পরিবেশটা কিন্তু একই ছিল, সবাই কিন্তু একই পরিশ্রম করেছে। এখানে সমস্যা সময়েরও না, গরমেরও না, সমস্যা হচ্ছে নিজের। সে নিজেকে শক্ত করতে পারেনি। যে শক্ত হবে সে সব জায়গায় সুইটেবল, সব জায়গায়। একটা যন্ত্র, যে যন্ত্রে লোহা কাটা হয়, সেই যন্ত্রে যদি আমি একটা সোনার পাতকে ঢুকিয়ে দিই, তাহলে সোনার পাতটা কাটবে বেশি, সোনার পাতটার শেপটাই নষ্ট হয়ে যাবে, কারণ সে নরম, জায়গা অনুযায়ী নরম। তাই আপনাকে জায়গা অনুযায়ী নিজেকে তৈরি করে নিতে হবে। কোনো একটা জায়গায় গিয়ে সেই জায়গায় যদি আমি ব্যর্থ হই, না পারি, তাহলে সেই জায়গার অজুহাত দিয়ে লাভ নেই, সেই জায়গার বদনাম করে লাভ নেই, মানুষের বদনাম করে লাভ নেই, পরিবেশের বদনাম করে লাভ নেই। বদনামটা নিজের করতে হবে এবং মনে মনে করতে হবে। আর কি করতে হবে? নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে, নিজের যে সমস্যাগুলি ছিল সেগুলিকে সমাধান করতে হবে।
নিজের যে কমজোরিগুলি ছিল সেগুলিকে পূরণ করতে হবে। কোনো একটা ঘরে আমি যখন ইট গাঁথছি এবং ঘরটা তৈরি করছি, তার মাঝে মাঝে যদি আমি একটা করে ফাঁকা দিই, সেই ফাঁকা জায়গাগুলো কিন্তু ঘরটাকে একসময় ফেলে দেবে। ঠিক আমাদের জীবনের প্রত্যেকটা পথই এই রকম। আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা তো বড় হই এবং আমাদের বয়সও হচ্ছে, কিন্তু আমাদের জীবনটা ওই ফাঁকা ফাঁকা ইটের মতন হয়েই গাঁথনিটা তৈরি হয়। ওই ফাঁকা ইটগুলো আমাদের অভিজ্ঞতা দিয়ে, আমাদের পরিশ্রম দিয়ে ওই জায়গাগুলোকে পূরণ করতে হয়। ওই জায়গাগুলো যারা ভালোভাবে পূরণ করতে পারে তারা কিন্তু সফল, আর যারা পূরণ করতে পারে না তারা অসফল হয়ে থেকে যায়। এবার ঘটনা হচ্ছে, আমি যে ফাঁকা জায়গাটা ওটা কত শক্ত ইট দিয়ে পূরণ করবো সেটা আমার ব্যাপার। আমি যদি কম দামি ইট কিনি তাহলে কমা ইট দিয়ে পূরণ করলে কিছুদিন থাকবে। আমি যদি দামি ইট কিনি, ভালো 1 নম্বর ইট দিয়ে পূরণ করি, তাহলে আরও বেশি দিন থাকবে। তাহলে আমাকে 1 নম্বর ইটটা কিনতে গেলে যেমন বেশি টাকা দিতে হবে, এবং আমাকে কমা ইটটা, যেটা জলদাগি কমা ইটটা কিনতে গেলে আমাকে কম টাকা দিতে হবে। ঠিক সেই রকম আমরা যদি বেশি পরিশ্রম করি তাহলে সেই ফাঁকা অংশটা বেশি মজবুত হয়ে পূরণ হবে। আর আমরা যদি কম পরিশ্রম করি, হালকা পরিশ্রম করি, ওই হচ্ছে হবে, করব এরকম, তাহলে এই ফাঁকা অংশটা পূরণ হবে ওই নরম এবং কমা ইট দিয়ে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের জীবনটা যদি আমরাই গড়ে তুলছি তাহলে কেন অন্যের হাতে ছেড়ে দেবো। আমরা আমাদের জীবনটা আমাদের মতো করে গড়ে তুলব, আমাদের মতো করে, সম্পূর্ণ নিজের মতো করে, তাহলে আমরা যেটা চাই সেটাই পাবো। ভিডিওটিতে আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি। তাই শেষের দিকে একটা বিষয় আমরা আলোচনা করব এবং চলে যাব। যে বিষয়টা হচ্ছে, আমরা সকল সময় বলি যে সৎ থাকুন, সহজ সরল হন, কিন্তু কতটা সহজ সরল হবেন, কতটা সৎ হবেন সেটাও আবার দেখার আছে। আপনি যদি সকল সময় সৎ হন এবং সহজ সরল প্রকৃতির হন তাহলে মানুষ কিন্তু আপনাকে পিষে মেরে দেবে। এই দুনিয়াটা খুব কঠিন। আপনি যদি সোজা হন, আপনি যদি সবাইকে ছেড়ে দেন, তাহলে সবাই আপনার জায়গা দখল করে নেবে। এর একটা ভালো উদাহরণ হতে পারে, ধরুন আপনি বাসে বা ট্রেনে যাচ্ছেন, আমরা সবাই জার্নি করেছি, যারা শুনছি কিন্তু সবাই জার্নি করেছি, সব মানুষই। এবার আপনি একটা সিটে বসেছিলেন, হঠাৎ একটা আগন্তুক মানুষ আপনার পাশে এসে বসলো সামান্য একটু জায়গা নিয়ে। সেই জায়গাটা আপনিই কিন্তু তাকে দিলেন। আপনি যদি না দিতেন সেটা সে পেত না। একটা ট্রেনের সিটে যেমন 3 জন বসার কথা, কিন্তু আমরা 4 জন কী করি, আমরা নিয়ে নিই যে সেই মানুষটা দাঁড়িয়ে যাবে, থাক 4 জন বসুক। এবার আপনি যখন 4 জন তাকে নিলেন, কিছু সময় একটুখানি কোনোরকমভাবে বসলো, আস্তে আস্তে আপনার দিকে সরে আসছে, আর আপনিও সরে আসছেন, তাকে জায়গা করে দিচ্ছেন। আপনি যখন তাকে জায়গা করে দিতে থাকবেন তখন সে আস্তে আস্তে সেই খালি জায়গাটা পূরণ করতে থাকবে, এবং একটা সময় দেখবেন আপনি চ্যাপ্টা হয়ে গেছেন। ঠিক জীবনেও এরকম। জীবনটা হচ্ছে, আপনি যখন আপনার হক, আপনার প্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে দেবেন এবং ছেড়ে দিয়ে আপনি যখন সরে আসবেন এবং নিজে কষ্ট করবেন, কেউ আপনার কষ্টটা বুঝবে না। ওই যাত্রীর মতো কেউ আপনার কষ্ট বুঝবে না যে আপনি চ্যাপ্টা হয়ে যাবেন, আপনি কষ্ট পাচ্ছেন, বা আপনিই তাকে জায়গাটা করে দিয়েছিলেন। এরকম মানুষ বোঝার জন্য খুব কম, খুব ব্যতিক্রম। আর ব্যতিক্রমকে কখনো উদাহরণ মানবেন না, ব্যতিক্রমকে কখনো উদাহরণ মানবেন না। তাই আপনি যতই জায়গা ছেড়ে দেবেন এই জীবনে, সেটা সব ক্ষেত্রে, সব ফিল্ডে, ততই তারা আপনার জায়গাটা দখল করে নেবে। কারণ এটা হচ্ছে পৃথিবীর কম্পিটিশন, কোনো জায়গা ফাঁকা থাকবে না। আপনি যতই ছেড়ে দেবেন ততই মানুষ দখল করবে এবং আপনাকে এক সময় কোণঠাসা করে দেবে। কেউ বলবে না যে আপনি তাকে জায়গাটা ছেড়ে দিয়েছিলেন, আপনি তার জন্য অনেক কিছু করেছেন, আপনি যত কিছুই করুন না কেন। যেমনটা দেখবেন, সোজা মানুষকে চিড়ে চ্যাপ্টা করে দেয় মানুষ। জঙ্গলে গিয়ে দেখবেন সোজা গাছগুলো আগে কেটে দেয়। আপনি এক জায়গায় একটা পেরেক রাখুন, সেই পেরেকটা দেখবেন একটা বাঁকা হয়ে গেছে আর দুটো সোজা আছে। সোজা পেরেকগুলোই মানুষ মেরে দেবে, ঠকে দেবে, কারণ সেই সোজা পেরেকগুলো ঠুকলেই তো যাবে, আর বাঁকা পেরেকটা তো যাবে না। তাহলে জীবনে চলার পথে একটু হলেও বাঁকা হতে হবে, কারণ এই পৃথিবীটা এই রকমই। আপনি যদি এই পৃথিবীতে অল্পতেই আঘাত পান, সহজ সরল হন, তাহলে আপনার বেঁচে থাকা খুব কষ্টকর। এই পৃথিবীতে আপনি বাঁচতে পারবেন না। আপনি সব জায়গায় দোষের ভাগীদার হবেন, সব জায়গায়। আপনাকে যখন তখন মানুষ ব্যবহার করবে তার নিজের স্বার্থে। আর আপনি যদি সহজ সরল হন তাহলে মানুষের ব্যবহার করার ক্ষেত্রে
মানুষ তো সকল সময় মানুষকে ব্যবহার করবেই, এটা তো স্বাভাবিক। আর মানুষ ব্যবহার করবে, এইটাই চলে আসছে, এই রীতিটাই পৃথিবীতে চলে আসছে যে মানুষ মানুষকে ব্যবহার করবে। প্রত্যেক সবল মানুষ তার নিচে দুর্বল মানুষকে ব্যবহার করছে। কিন্তু আপনি যদি আরও দুর্বল হন এবং তাকে ছেড়ে দেন, তাহলে সেটা তো আপনার দোষ। আপনি তাকে ব্যবহার করতে সুযোগ দিলেন, তাই সে ব্যবহার করছে। তাহলে এখানে আপনাকে শক্ত হতে হবে। অনেক সময় মুখের ওপরও কটু কথা বলতে হয়। কিছু মানুষ যারা বারবার বলা সত্ত্বেও কথা শোনে না, তখন সেই মানুষগুলোকে কিছু ঝাঁঝালো কথা বলে চুপ করানো দরকার আছে। কোনো একটা জায়গায় আপনি কোনো একটা কথা শুনছেন, দেখুন, আগে শুনে নিন সেই জায়গাটায় সেই মানুষটা কি বলতে চাইছে। আপনি আগে থেকে সব জানেন, কিন্তু সেই মানুষটা কি বলতে চাইছে, কতটা মিথ্যা কথা বলতে চাইছে, কতটা বানিয়ে আপনাকে বোঝাতে চাইছে, সেটা আগে জানুন। এবং সেটা জানা হয়ে গেলে আপনি আস্তে করে আপনার কথাটি বলুন। দেখবেন সেই মানুষটা এতটা লজ্জিত বোধ হবে, দ্বিতীয়বার আপনার সামনে আর কোনো ঘোরানো পেঁচানো কথা বলবে না, কোনো বানিয়ে কথা বলবে না। এবং সবথেকে ভালো কথা হচ্ছে যে আপনাকে কোনো কথা বলতে গিয়ে ভয় করবে, এবং আপনার সম্পর্কে তার একটা আলাদা ধারণা থাকবে যে না, ওই ব্যক্তি অনেক কিছু জানে, তাহলে ওই ব্যক্তিকে আমি কিন্তু বোঝাতে পারবো না, আর ওই ব্যক্তিকে ঠকানো বা বোঝানো আমার কর্ম নয়। তাই সে সকল সময় আপনার থেকে দূরেই থাকবে এবং আপনাকে ভুল বোঝানোর চেষ্টাও করবে না, আপনার ক্ষতি করার চেষ্টাও করবে না। নিজের বলে যাকে ভাবছেন সে কি আপনার নিজের? কখনোই নয়। এই পৃথিবীতে স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। অন্ধকারে নিজের ছায়াটা নিজেকে ছেড়ে চলে যায়। তাহলে কি করে ভাবলেন যে কোনো মানুষ সকল সময় আপনার কাছে ছায়া হয়ে থাকবে? অনেকজন বলে আমি আপনার কাছে ছায়ার মতো থাকব। অন্ধকারে নিজের ছায়াটাও তো ছেড়ে যায়, তাহলে আপনি আমার খারাপ দিনে কি করে থাকবেন? হয়তো ব্যতিক্রম কিছু মানুষ থাকে, কিন্তু অনেক মানুষই থাকে না। আর আমি সকল সময় একটা কথা বলি যে ব্যতিক্রমকে কখনো উদাহরণ মানবেন না, কারণ ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। একটা মানুষের কাছে কতক্ষণ থাকে? যতক্ষণ সেই মানুষটার ভালো সময় যায়, যতক্ষণ সেই মানুষটা ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হয়। যখন সেই মানুষটা কমজোরি হয়ে যায়, তখন সেই মানুষটার কাছে আর কেউ থাকে না। এটা তো আমরা সবাই দেখেছি, আমাদের হাতের প্রমাণ। আপনার আশেপাশে বা আমার আশেপাশেই আমি দেখেছি, বা আপনিও দেখেছেন যে অনেক নেতা গোছের লোক শক্তিশালী ছিল, প্রচুর অর্থ ছিল, তার আশেপাশে অনেক লোক ঘুরে বেড়াতো। অনেকটা এই আগাছার মতো, একটা গাছের কাছে অনেক আগাছা হয়, দেখবেন ওই আগাছাগুলো কিন্তু ওই গাছটার উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। মানুষ জল দিলে আগাছায় জল দেবে না, ওই গাছে জল দেবে, সার দেবে, আর ওই জল সার খেয়ে আগাছাগুলো বড় হতে থাকে। এবং একটা সময় এতটাই বড় হয়ে যায় যে ওই গাছটাকে আগাছাগুলো ঢেকে দেয়, ওই গাছটাকেই ঢেকে দেয়। গাছের থেকে আগাছা বড় হয়ে যায় এবং গাছগুলো নষ্ট হয়ে যায়। তখন অনেক সময় ওই আগাছাগুলোকে তুলে ফেলে দেওয়া প্রয়োজন হয়। সেটা যাই হোক, আমরা এই বিষয়টাকে বুঝতে পারি যে আগাছার মতো যে মানুষগুলো আশেপাশে গজিয়ে ওঠে, তারা ততদিন থাকবে যতদিন ওই গাছটাতে জল দেওয়া হবে, সার দেওয়া হবে, রমরমা পরিবেশ থাকবে। যখন ওই গাছটা শুকিয়ে যাবে, মরে যেতে বসবে, তখন এই আগাছাগুলো মারা যাবে, ওই আগাছাগুলো মারা যাবে। সেই রকম আমাদের এই পৃথিবীতে, এই দুনিয়ায় অনেক মানুষ এই শক্তিশালী মানুষের আশেপাশে ছত্রছায়ায় ঘুরবে, সেই মানুষটার সুবিধা নিয়ে চলবে, তারা জীবনযাপন করবে। কিন্তু যেই সময়ই সেই মানুষটা কমজোরি হয়ে যাবে, তার খারাপ সময় আসবে, তখন সেই মানুষটাকে ছেড়ে তারা অন্য জায়গায় চলে যাবে। সেই মানুষটার বিপদের দিনে তারা কেউ পাশে থাকবে না। তাই কারোর উপর নির্ভরশীল হয়ে লাভ নেই, সকল সময় নিজের উপর নির্ভরশীল হতে হবে। আমি সব সময় একটা কথাই বলি যে আমি যদি নিজের জন্য কোনো কিছু করি, সেটা একান্তই আমার নিজের, আর সেটা আমার মর্জিতেই চলবে। আমি যেভাবে চালাতে চাইবো সেটা সেইভাবেই চলবে। তাই সকল সময় নিজেকে আগে ভালোবাসতে হবে, সবার আগে নিজেকে স্থান দিতে হবে। ধরুন আপনি যদি সুস্থ থাকেন, তাহলে আপনি সবাইকেই ভালো রাখতে পারবেন, সবাইকেই দেখতে পারবেন। আর আপনি যদি নিজেই অসুস্থ হয়ে পড়েন, আপনি যদি নিজেই সমস্যার মধ্যে জর্জরিত হয়ে
পড়েন তাহলে আপনি কাউকেই দেখতে পারবেন না, কাউকেই আপনি ভালো রাখতে পারবেন না। তাই সবার আগে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। এই মেন্টালিটিটা আমাদের সকল সময় গড়ে তুলতে হবে, তাহলে আমরা নিজেকে ভালো রাখতে পারবো এবং নিজেকে ভালো রাখার পাশাপাশি আমরা আমাদের আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখতে পারবো।